লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সঙ্গতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। আর সেজন্য চ্যানেলটি লাইক দিন, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমাদের আজকের আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট ও ট্রাম্প মোদির বৈঠক। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে দুইজন স্বনামধন্য অতিথি উপস্থিত রয়েছেন, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল তারকা। আপনারা চেনেন সবাই তাকে, তারপর আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তরুণ ঘোষ, সাংবাদিক। তাকে চেনেন না নমস্কার। মনে হয়, বাংলাদেশে খুব কম মানুষ আছেন এই মুহূর্তে। আমাদের আরিফা রহমান রুমা আপা, যিনি একজন সম্মানিত শিক্ষক এবং গবেষক। নিশ্চয়ই আপনারা ভালো আছেন দুজনেই। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি। ভালো আছি। ধন্যবাদ। তো আমাদের বিশেষ অনুষ্ঠানে করে আমি ধন্যবাদ জানাবো আপনাদের। আপনারা আপনাদের প্ল্যাটফর্মে আমাকে ডেকেছেন, ডেকে বলার সুযোগ দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আসলে আমি প্রথমবার দাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, সো আমার জন্য একটা হ্যাঁ হ্যাঁ, আমিও বিশেষ প্রথমবার। বিশেষ আমার show। জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আমার মনে হচ্ছে আমাদের আজকের আলোচনা খুবই ভালো একটি ফলপ্রসূ দিকে যাবে। দাদা, আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট এবং হ্যাঁ। ট্রাম্প এবং মোদির বৈঠক। আম, হুম হুম ট্রাম্প মোদির বৈঠকের পরবর্তী অনেক বিষয় নিয়ে বাংলাদেশে নানান কথা, গুঞ্জন, আলোচনা অনেক কিছু হচ্ছে দাদা। এবং ট্রাম্প হুম। মোদির বৈঠকের পূর্বে বাংলাদেশে এরকম একটি আপনি হয়তো জেনেই থাকবেন যে একটি কথাই উঠেছিল যে আসলে কি হবে কি হবে। আপনারও বেশ কিছু প্রোগ্রাম আসলে রয়েছে। তা আমি আর আলাদা করে কোনো প্রশ্ন করব না, আপনার নিজের এই বিষয় নিয়ে যা বলবার আছে যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতেন। দেখুন, ট্রাম্প মোদির এই বৈঠকটা হবে এটা আমি বহুদিন আগে থেকেই জানতাম। ট্রাম্প জেতার পর তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময়তেই ট্রাম্প বলেছিলেন যে খুব শিগগিরই ফেব্রুয়ারিতে আমাদের বৈঠকটা হবে। এরপর 20 তারিখ যখন উনি চার্জ দিলেন, ডোনাল্ড ট্রাম্প চার্জ নেওয়ার পরে 3-4 দিন একটুখানি তো তাড়াহুড়োর মধ্যে যায়, সবাই জানেন তাকে চার্জ বুঝে নিতে হয়। এরপরে একটা জয়শঙ্করজির একটা মিটিং ছিল, উনি গেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন বিভিন্ন কথাবার্তার মধ্যে তখন একটা কথা উঠে আসে যে ভারতবর্ষে 18,000 মানুষকে ফেরত পাঠানো হবে। এই ব্যাপারে ভারতের মতামত কি? তখন জয়শঙ্করজি এক এক বাক্যে বলেছিলেন যে হ্যাঁ, আমরা ভারতীয় যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা অবৈধ অভিবাসীর বিরুদ্ধে আমাদের নীতি। কিন্তু এখানে একটা শর্ত আপনাদের মানতে হবে, সেটা হচ্ছে আমরা যে সমস্ত উগ্রপন্থী, সন্ত্রাসবাদী এবং অপরাধী আপনাদের দেশে লুকিয়ে রয়েছে, আমরা বারবার এটা ডিপোর্টেশন চেয়ে আমরা যখন বলেছি তখন কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। আমরা চাই অবৈধ অভিবাসী যখন তাড়ানো হবে, ফেরানো হবে, তখন তাদেরও যেন আমাদের দেশে ফেরানো হয়। এই কথাটা তখন ওদের এনএসএ এবং এ মেনে নেন, বিদেশমন্ত্রী মেনে নিয়ে তারপরে ঠিক হয় যে ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি একটা সময় তাহলে ট্রাম্প মোদির বৈঠকটা শুরু করা যাক, একটা ফিক্স আপ করা যাক। একটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল 15 তারিখে, ঠিক হয়েছিল। আমি বলেছিলাম 14 অথবা 15 হতে পারে। তারপরে সেটা এগিয়ে 13 এবং 14 হলো, শেষে ঠিক হলো 12 এবং 13। এই কারণে তার আগে প্যারিসে এআই সম্মেলনটা রয়েছে। এআই সম্মেলনটা করে তাহলে একটা দিন মোদিজির হাতে এক্সট্রা থাকতো, এই একটা দিন মোদিজিকে মানে বেকার কাটাতে হতো। সেই সময়টা বাঁচানোর জন্য তখন আমাদের বিদেশ মন্ত্রক থেকে তখন একটা অনুরোধ করা হয় যে বৈঠকটাকে যেন 12 তারিখ 13 তারিখ করা হয়, তাহলে উনি সোজাসুজি প্যারিস থেকে একেবারে ওয়াশিংটন ডিসিতে চলে যাবে। সেই অনুযায়ী 12 তারিখে বৈঠকটা ঠিক হলো। এবং বৈঠকটাতে কি হবে, হতে পারে, সেটা কিন্তু একটা আন্দাজ
আমি কিন্তু দিয়েছিলাম যে ট্রাম্পের যা মনোভাব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদির যা মনোভাব এবং নীতি দুটো কিন্তু একই। সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে এবং সীমান্ত সুরক্ষা। এছাড়া যে বিজনেস ডিল ফিল গুলো আছে সেগুলো তো হবেই। সেগুলো ধরুন ট্রেড ডিফিসিট আছে তার মধ্যে, তারপরেতে আপনার নিউক্লিয়ার অ্যাসেট গুলো নিয়ে আলাপ আলোচনা, সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আমি শুধু নিয়ে আসছি এখানে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে। বাংলাদেশের ব্যাপার নিয়ে যে আলোচনা একটা হবে এবং সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে হবে, সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। এবং তারপরে দেখা গেল যে সত্যি সত্যি বাংলাদেশের ব্যাপারে একটা ভালো রকমের গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকটা বাংলাদেশের চ্যানেল নানান ভাবে একে নানা ন্যারেটিভ আর কি করা হচ্ছে। বলা হচ্ছে যে উনি তো পাত্তাই দিলেন না। আসলে মানে যে কোশ্চেনটা যেটা করা হয়েছিল সেটা কিন্তু সেটিং কোশ্চেন ছিল, এটা ঠিক যে এএনআই গীতা মোহন তাকে দিয়ে এই প্রশ্নটা আমাদের বিক্রম মিস্ত্রি করিয়েছিলেন যে ট্রাম্পের মুখ থেকে যদি এ লাইনে এটা একেবারে অফিসিয়াল ব্যাপারে যদি করা যায়, সব সমস্তটা আনঅফিসিয়াল হয়ে আছে, যদি অফিসিয়াল কিছু করানো যায় তুমি এই প্রশ্নটা করো একবার। তাই এই প্রশ্নটা তখন উঠে আসে, নইলে এই প্রশ্নটা অন্য কেউ করতেও না। আর আমি ভিডিওতে বহুবার বলেছি ট্রাম্পের কাছে বাংলাদেশ হচ্ছে একটা ছোট জায়গা। যদি ম্যাপ ফেলে দেওয়া হয় পৃথিবীর, যদি বলা হয় বাংলাদেশ কোথায়, ট্রাম্প খুঁজেও পাবেন। আর বাংলাদেশ একটা এমন করে, ট্রাম্প বিস্তারবাদী নয়, ট্রাম্প যুদ্ধ চায় না, ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ হয়নি। যত যুদ্ধ হয়েছে সমস্ত কিন্তু কিন্তু ওই ডেমোক্র্যাটদের আমলে। সে আপনি বুশ বলুন, সে আপনি ওবামা বলুন, এরা লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, মেরে আবার শান্তি পুরস্কারও নিয়ে গেছে, নোবেল শান্তি। ও নোবেল শান্তি পুরস্কার কি আমরা মানি না। যাই হোক, তখন ওই প্রশ্ন যখন ওঠে সেই সময়তে মানে ট্রাম্পকে আমি দেখলাম এই প্রথম ট্রাম্প একটা রিয়েল স্টেটসম্যানের মতো খুব ড্রিবল করে করে প্রশ্নের উত্তর দিলেন। তিনি সরাসরি বললেন যে এই ব্যাপারটা শত শত বছর ধরে হয়ে আসছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গভীরভাবে এদিকে দৃষ্টি রেখেছেন এবং আমি পুরো ব্যাপারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছি। এই একদম ক্লিয়ার কাট এইটুকু কথা বলেছেন। এই কথাটা কখন হয়? হয় তখনই ধরুন আপনার সঙ্গে আমার আগে একটা আলোচনা হয়ে গেছে এবং আমরা অফিসিয়ালি কেউ সেটা স্বীকার করবো না। তাই যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্ন তো ধেয়ে আসবেই। আমি বলেছিলাম যে এই প্রশ্ন কিন্তু উঠে আসবেই। তো যদি এরকম প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা বলে দেবো, আমি বলে দেবো যে এটা মোদি সাহেব দেখবে। কথাবার্তা যা হওয়ার সেটা কিন্তু পর্দার আড়ালে হয়েও গেছে এবং সেই স্টিল পিকচার যেটা হোয়াইট হাউস যেটা প্রকাশ করেছিল সেটা আমি আমার ভিডিওতে লাগিয়েও দিয়েছিলাম, যেখানে জয়শঙ্করজি বসে আছেন, আহ আমাদের এনএসএ অজিত দোভাল বসে আছেন, ডান দিকে মাইকেল ওয়ালস বসে আছেন, আরো একজন কে ছিলেন আমি ঠিক মানে তখন খেয়াল করতে পারিনি, মানে তার মাথার পেছন দিকটা এসছে, ফ্রন্টটা আসেনি, যার জন্য আমি ধরতে পারিনি কে তিনি। এখন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ন্যারেটিভ করে যে এই বিষয়টা ট্রাম্প পাত্তাই দিলেন না। পাত্তা যদি না দিতেন তাহলে উনি কি বলতেন, আমি বাংলাদেশের ব্যাপারে আমি মাথা ঘামাবো না, ওটা আমার ব্যাপার না, পরিষ্কার বলে দিতেন। তাহলে এটা বলতেন না যে আমি বাংলাদেশের ব্যাপারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। এখন সবে গতকালকে ফিরেছেন, ভেতরের কি কথাবার্তা হয়েছে না হয়েছে যেটুকু আমরা বাইরে দেখছি, আমি বলেছি বরাবরই যে বাইরে যা খবর বেরোবে সেটা খবর নয়। খবর হচ্ছে পর্দার আড়ালে যেটা হয়েছে, যেটা বলা হয়নি,
সেটাই হচ্ছে খবর। আমরা সাংবাদিকরা যেটা আপনারাও করে থাকেন, এই পর্দার আড়ালে খবর যেটা, সেটা এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। কারণ ধরুন যারা গেছে, এই ধরুন আমাদের জয়শঙ্করজি, মোদিজি, তারপরে এই অজিত ডোভাল, এনারা একেবারে মানে বিদেশ ট্যুর করতে করতে এখানে এক রাত এদেশে ও দেশে এক রাত করতে করতে এরা টাইম জোনের সঙ্গে নিজেদের বডি মেরামত করে নিয়েছেন। কিন্তু আমি যার কাছ থেকে খবর পাই, যিনি মানে নাম এখানে বলাটা উচিত হবে না, তিনিও ওখানে গেছিলেন। তো তিনি যে ফোনটা অফ করে দিয়ে কালকে থেকে শুয়ে আছেন, মানে ওই করার জন্য, মানে নিজের হ্যাংওভারটা কাটানোর জন্য, জেট ল্যাগটা কাটানোর জন্য, আজকে সারাদিনে তাকে আমি ধরতে পারিনি। আগামীকাল হয়তো ধরতে পারবো। কিন্তু এখন অফিসিয়ালি যেটা আমি জানতে পেরেছি, আজকে মোদিজি সকালবেলা নেমে আজ সন্ধ্যে 7টার সময় একটা ক্যাবিনেট বৈঠক ডেকেছেন, ক্যাবিনেট মিটিং। সেটা আমি এখানে কি আমার ভিডিওতে বলেওছি। চূড়ান্ত কোনো রকমের আলোচনা বা কোনো সিদ্ধান্ত কোনো কিছু হবে বলে মনে করেন আপনি? সাত 7টা থেকে শুরু হয়েছে ক্যাবিনেট। আচ্ছা, 7টা থেকে শুরু হয়েছে, মানে আপনাদের ঘড়িতে তো 7:30 সাড়ে 7। শুরু হয়েছে। আমি সাধারণত ক্যাবিনেট বৈঠক যেগুলো চলে, সেগুলো মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মিনিমাম চলে। তারপরে যদি ক্যাবিনেট বৈঠকে কোনো রকম, আপনার কথা শোনা যাচ্ছে না। আছে কি আমার কথা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, হ্যাঁ দাদা বলুন, আপনি বলুন, আমি শুনছি। এখন ক্যাবিনেট বৈঠকে যদি ঠিক হয় যে না, 3জন আমাদের চিফকে ডেকে পাঠানো হবে, তাহলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5-2 ঘন্টা। মানে কোনো মতেই রাত্রি 12টার আগে এই ক্যাবিনেট বৈঠক শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। ফলে ক্যাবিনেট বৈঠকের খবর কি হচ্ছে না হচ্ছে পেতে পেতে আমার কালকে দুপুর হয়তো হয়ে যাবে। যতক্ষণ না ওই দুপুরটা হচ্ছে ততক্ষণ আমি কোনো রকম খবর আমি দিতে পারবো না। শুধু এটুকু অফিসিয়ালি বলতে পারি, ক্যাবিনেট বৈঠক এখন চলছে। আর ক্যাবিনেট বৈঠকের পর যদি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, তাহলে জানবেন বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। আপনার কাছে একটু পরে আবার আসছি দাদা। আমি আরিফা রহমান রুমা আপনার কাছে জানতে চাই, আমরা সকলেই জানি যে আপনি একটি নির্দিষ্ট দলের সমর্থক বটেই। এই যে সবসময় আমরা একটি কথা শুনি যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এবং বাংলাদেশকে আসলে তাদের ভারতের কাছে বিক্রি করে দেবার একটি সবসময় মনোভাবনা থাকে, তাদের উপর নির্ভর করবার একটি মনোভাবনা থাকে। আপনার কাছে আমি জানতে চাইছি যে আমেরিকার মতন একটি জায়গায় সেখানে মোদি এবং ট্রাম্পের একটি বৈঠক হলো, মোদিজি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হলো। আপনার কাছে আপনি এটা কি উত্তর দিবেন এখন? কেন আমেরিকা বাংলাদেশ প্রসঙ্গ আসলে বাংলাদেশের দায়িত্ব কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেবে? আপনারা কি আসলেই বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার কোনো ষড়যন্ত্র করছেন? ধন্যবাদ দীপা। এক হচ্ছে কেন উনি মানে মার্কিন প্রেসিডেন্ট বললেন, সেটা তো উনি ভালো বলতে পারবেন। বাট একটা বিষয় আপনাকে আসলে আমাদের তো অস্বীকার করার সুযোগ নাই, আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের 3 দিকে ভারত, এবং যার ফলে ভারতেরও যেমন আসলে বাংলাদেশ ছাড়া উপায় নেই, আমাদের ভালো মন্দের সাথে তারও ভালো মন্দ যুক্ত, আবার তেমনি আমাদেরও কিন্তু বাংলাদেশের ভালো মন্দের সাথেও কিন্তু ভারতের ভালো মন্দের যুক্ত। মানে এমনই প্রতিবেশী আমরা যে একদম, আপনি কার্ভটা দেখেন, এর ভেতরে আপনি আপনি যদি অশান্তিতে থাকেন, আপনার ভূমি যদি অশান্ত হয়ে ওঠে, তাহলে ভারতের কিন্তু স্বস্তিতে থাকবার কোনো সুযোগ নাই, কারণ এটা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে। আর আমরা দেখেছি কিন্তু এর আগে 2001 থেকে 2006 যে 7 সিস্টার্স যারা অশান্ত করেছিল, তাদের আশ্রয় প্রশ্রয় হয়ে উঠেছিল কিন্তু আমাদের ভূমি। আমরা সেই ট্রাকে ট্রাকে ভর্তি অস্ত্র আমাদের দেশের ভেতর দিয়ে পাস হয়েছে, কোথায় গিয়েছে আমরা সব জানি, এগুলো এগুলো অলরেডি মীমাংসিত সত্য। তো যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয়টা এই কারণে এসেছে যে বাংলাদেশের আজকে যে অরাজক পরিস্থিতি, জঙ্গি এবং ডাকাত দলের দেশে আসলে আমরা পরিণত হয়েছি। দেশে বলা সাধারণ জনগণ না, আসলে আমাদের যারা শোষণ করছেন তারা মূলত জঙ্গি এবং ডাকাত। এবং এই জঙ্গি এবং ডাকাত দলের আমাদের এখানে
ইমপ্লিমেন্ট করার জন্য এই গ্রুপটাকে আমরা জানি যে বিগত মার্কিন প্রশাসনের বাইডেন সরকারের একটা ভূমিকা ছিল। আমরা বিভিন্ন তথ্যপাত্য বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি তাদের যে আমাদের এখানে ইউএসএইড কে দিয়ে, তারপর আপনার ব্রাক কে দিয়ে, তাদের যে ডিপ স্টেট সেই তাদের যে আছেন এর মধ্যে ইনভলভড। হ্যাঁ, রাইট রাইট। এবং সেই জর্জ সরসোর ছেলে আলেকজান্ডার সরসো এসে ঘুরেও গেলেন, রাইট। এবং আমাদের সমন্বয়কদের সঙ্গে তার ছবিও দেখলাম সরসের সাথে, রাইট। তো যাই হোক, যার ফলে আসলে ইউএসএ ইম্পর্টেন্ট। আর ভারতের কথা যেটা বললাম যে 1971 সালে আমাদের যখন আসলে জন্ম হয়েছে তখনই কিন্তু থেকে আমরা জানি যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। ভারতের কোনো প্রয়োজন নাই আমাদেরকে কেনা কাটার, এটা কোনো দেশ কেনা বেচার হাটও না কোথাও। আর সে তখন থেকেই আমাদের পাশে বন্ধুর মতন আছেন। এবং তরুণদা জানি না স্বীকার করবেন কিনা, আমরাও ভারতের সাথে বন্ধুর মতোই আচরণ করছি। এবং দেখবেন যে আমাদের সাথে কখনো, পৃথিবীর খুব কম রাষ্ট্র আছে যে এই সীমান্তের দেশগুলোর সাথে তাদের কোন রকম এরকম একটু বড় রকমের সংঘাত বা এই যে ঠিক যুদ্ধ বলবো না, যুদ্ধ অবস্থার তৈরি হয় না, কিন্তু আমাদের সঙ্গে দেখবেন যে কখনো এটা তৈরি হয়নি। তো সেখানে বরং আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে থ্যাঙ্কস দিতে পারেন যে এই যে বন্ধুর সাথে এত বন্ধুত্ব, মানে বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে এরকম বন্ধুত্বমূলক সম্পর্ক ধরে রাখবার জন্য বরং আপনি মানে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ দিতে হবে। আমরা অনেক সময় শুনে থাকি আপনাদের পক্ষীয় মানুষজন বলে, বিপক্ষ মানুষজন যারা বলে, সেটা তো আমি নিশ্চয়ই বললাম, অনেক ফেসবুকের গণমাধ্যমে অনেক জায়গায় দেখলাম যে নরেন্দ্র মোদী কেন আসলে বাংলাদেশের দায়িত্ব নেবেন, তিনি কি আসলে এই বাংলাদেশের নতুন জাতির পিতা হতে যাচ্ছেন কিনা, উনি কি আসলে বাংলাদেশ কি একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে কিনা, এরকম অনেক কিছু শুনি। আবার এই কথাও শুনি অনেক জায়গা থেকে, এবং আমাদের কাছে সেগুলো তথ্য উপাত্ত রয়েছে, যে আওয়ামী লীগ একমাত্র ভারতের সঙ্গে নেগোসিয়েশনে যেতে পারে, আলোচনায় যেতে পারে, তারা একটি মত বিনিময়ের মধ্যে যেতে পারে। আমরা আবার অনেকের কাছে, আপনাদের আওয়ামী লীগের অনেকের কাছ থেকে শুনি বরঞ্চ যারা অন্যান্য বিরোধী দল রয়েছেন তারা যখন আসলে ক্ষমতায় আসেন, তারা আসলে ভারতের সঙ্গে নেগোসিয়েশনে যাবার আসলে সেই ক্ষমতা রাখে না, বরঞ্চ সেই সময় তারা আসলে বাধ্য হন অনেক কিছুতে, যেভাবে বলা হয় সেরকমটি করবার জন্য, সেভাবে চলার জন্য। আপনি কি এই বিষয়ে সহমত? আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। আমাদের বর্তমানে অবৈধ সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার ফেসবুক পোস্ট একটা হচ্ছে, আমি সংখ্যাটা হয়তো একটু ভুলভাল বলে ফেলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশে ভারতের 24 লক্ষ বা 20 লক্ষ বা 28 লক্ষ এরকম একটা সংখ্যা যে ভারতীয়রা কর্মরত আছেন। কত লক্ষ এরকম কিছু একটা হবে, হ্যাঁ 26 লক্ষ। হ্যাঁ। তো যখন তারা অবৈধভাবে ক্ষমতা দখল করলেন, তো 26 লক্ষ ভারতীয়দের অবৈধ, তাদেরকে আমরা আসলে খুঁজে পাচ্ছি না। এবং তাদেরকে আমি তো ভেবেছিলাম যে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে আমাদের যে বেকার যারা আছেন ছাত্রছাত্রীরা বা যারা পাশ করেছেন তাদেরকে সেসব জায়গায় ইনক্লুড করা হবে, তার কোনো নজির দেখলাম না। ইলিশ মাছ নিয়ে প্রতি বছর একটা মানে ওনাদের কথা চালাচালি, ওনার ফেসবুক পোস্ট, আপনারা জানেন যে আমাদের আসলে এখন আর নতুন করে পোস্ট দিতে হয় না, আমরা আসিফ নজরুলের পোস্টটাই রিপোস্ট করলে হয়ে যায়। তো ওনার এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট ছিল ইলিশ মাছ নিয়ে, সব আমরা একদম রপ্তানি করে দিচ্ছি, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারছে না। তো দেখলাম যে আওয়ামী লীগ সরকার গত 5 বছরে যা রপ্তানি করেছিল, এবার অবৈধ সরকার একবারেই সেই পরিমাণ ইলিশ মাছ রপ্তানি করে দিল। হ্যাঁ, এরকম মানে ওনারা শুধু এই না, আপনি দেখেন যে আমাদের এত বছরের যে মানে যত সমস্যা ছিল ভারতের সাথে, সীমান্ত সমস্যাগুলো, আমরা ছিটমহল সমস্যাটা দেখেন, আওয়ামী লীগ সরকার কিন্তু এটা সমাধান করেছে, এবং কি শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধান, কেউ অসন্তুষ্ট না। মানে এই ছিটমহলবাসীরাও হ্যাপি, ওই ছিটমহলবাসীরাও হ্যাপি, দুই কান্ট্রি হ্যাপি। এরপরে বাণিজ্যের যদি বলেন, সমতা বলেন, বা আমাদের অন্যান্য যেসব আদান প্রদান বা যেসব নিয়ে আসলে আওয়ামী লীগকে এরা দায় করে, সেই একই কাজ দেখা যাচ্ছে যে এই সরকারও কিন্তু তার দ্বিগুণ করছে। আপনি বরং যেটা বলছেন যে হ্যাঁ আওয়ামী লীগ বরং কিছু আদায় করতে পারে,
বা সমতা থাকে আমাদের লেনদেনের ক্ষেত্রে, এখানে সেটা দেখা যাচ্ছে না। আর যাদের কথা বলছেন তাদের একটা উদাহরণ দিই, আমাদের মনে আছে না যে সাইদিকে চাঁদে দেখা গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ দেখুন এটা আপনি কি করে নিশ্চয়ই বলেন নাই। হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য, এরা প্রত্যেকেই যারা এইসব কথাবার্তা বলে সাইদিকে চাঁদে দেখেছিল। তো এখন এই জনগোষ্ঠীকে যারা সাইদিকে চাঁদে দেখে তাদেরকে এই আন্তর্জাতিক সম্পর্ক পুঙ্খানুপুঙ্খ বোঝানো আসলে একটু ডিফিকাল্ট। এই সুযোগটাই আসলে আসিফ নজরুল্লাহ নিচ্ছেন। সো ওনারা এদেরকে মানে যেন কোনোভাবে না বুঝতে পারেন, তাদের মতো করে এরকম অপপ্রচার গুজব সৃষ্টি করে অ্যাকচুয়ালি তারা আজকে এই অবস্থানে। তরুণদাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার বেশ কিছু আপনার মোটামুটি সকল ডিসক্লোজার গুলো আসলে আমি দেখা হয় আমার আপনার প্রতিটা ভিডিওতে। আপনি বেশ কয়েকবার বলেছেন যে নোবেল লরেট বর্তমান প্রশাসনের আহ, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ট্রাম্প একদমই একদমই পছন্দ করেন না। আপনার কাছ থেকে এই বার্তাটা সর্বোচ্চভাবে বোধহয় বাংলাদেশের মানুষ আমরা পেয়েছি। দাদা, আপনার কাছে কি মনে হয় এই যে ভারত, আমেরিকা এবং আমরা স্পষ্টত বুঝতে পারছি যেখানে নরেন্দ্র মোদীজি নিজেই বলেছেন যে আহ, ভারত কোনো নিরপেক্ষ দেশ নয়, কিন্তু ভারত শান্তির পক্ষের একটি দেশ। তো তারা এই ডুও খুব যেন একদম আটসাট বেঁধে, ওই যে আমরা কিছু ফিল্ম দেখি না যে দুই অবতারের অবতার হয় পৃথিবীতে এবং তারা মিলে যেন অনেক কিছু শুদ্ধি করতে নামে, এই ডুওর সবচেয়ে বড় ডায়ালগ কমবেট আইসিস, তার মানে জিরো টলারেন্স টু আপনার মৌলবাদ এবং জঙ্গিবাদ এই বিষয়ের প্রতি। তো এখন আসলে এই যে আহ, আহ, আমেরিকার প্রেসিডেন্ট এই যে একটি দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশের বিষয়ে, এই বিষয়ে আমি যে জায়গাটা আসলে মূলত তুলে ধরতে চাইছি যে আপনারা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের ঘটনার পর থেকে ধীরে 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 আসলে এটা প্রকাশিত হচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটাই একটি জঙ্গি হামলা ছিল, এটি একটি জঙ্গি আক্রমণ। এবং যেমন ধরুন আজকে আমাদের একটি নাট্য উৎসব, সেটি বন্ধ করা হয়েছে। এই শিল্প সাহিত্য সংস্কৃতি যারা পছন্দ করে না, এটা কারা পছন্দ করে না তাও আমি জানি। তো এখন এই এই জঙ্গি মোকাবেলা করবার জন্যেই কি আসলে মোদিজির উপরে দায়িত্বটা যেন দিয়ে দিলেন ট্রাম্প সাহেব? অথবা এখন আসলে কি হতে যাচ্ছে? আপনি যেটা বলেছেন যে সর্বদলীয় বৈঠকের পর খুব খারাপ অবস্থা হবে বাংলাদেশের বলছিলেন, এই পুরো বিষয়টা নিয়ে যে আপনি আমাদেরকে একটু বিস্তারিতভাবে আলোচনা করে বোঝান। এখন দেখুন, গভর্নমেন্টের ভেতরে কি আছে তো আমি জানি না। আমি পারিপার্শ্বিক খবরাখবর এবং পরিস্থিতির ভিত্তিতে আমি বলেছি, মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ যে জিনিসটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না। দেখুন, সহনশীলতার তো একটা মাত্রা আছে। গত 6 মাস ধরে যা জিনিস হয়ে চলেছে, এটা কোনো সভ্য দেশ এত বরদাস্ত করবে না। ভারত কিন্তু অনেক বরদাস্ত করেছে। এবং আপনি যদি একটা বিড়ালকে মারতে 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 দেয়ালের একদম কোণের দিকে নিয়ে যান, তখন সে এক সময় আপনার ঝাঁপিয়ে পড়ে টুটিটা চিপে ধরবে। বিড়ালের মতো একটা জীব। এখন ভারতবর্ষে মোদির যারা শুভাকাঙ্ক্ষী, মোদির যারা শুভাকাঙ্ক্ষী নয়, আমাদের এখানে তো বহুজাত দলীয় গণতন্ত্র দেশ, কিন্তু আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ, আমাদের পার্লামেন্টের ভেতরে আমরা মানে সে কুত্তা বিড়ালের মতো ঝগড়া হয় আমাদের যখন পার্লামেন্ট বা রাজ্যসভা। কিন্তু দেশের ব্যাপার যখন চলে আসে না, তখন সব সিরিয়ালের এক এক দা হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। এখন মোদিজির ওপরে এমন একটা প্রেশার তৈরি হয়েছে, সেটা কংগ্রেস বলুন, সপা বলুন, আপনার আরজেডি বলুন, বিজেডি বলুন, এসপি বলুন, যত দল আছে ছোট বড় মিলিয়ে, এমনকি জেকেএলএ পর্যন্ত এবং আসাদুদ্দিন ওয়েসি পর্যন্ত সবাই বলছে অনেক হয়েছে, আর নয়, এবারতে অ্যাকশন হোক। কালকে যদি সর্বদলীয় বৈঠক হয়, আমি আপনাকে এখন লিখে দিচ্ছি আপনাকে, যে সবাই একসঙ্গে হাত তুলে দেবে যে
কালকে থেকে অ্যাকশন করো। এবং সেটার আশঙ্কা থেকেই আজকে ভিডিওতে আমি যেটা বলেছি যে সুখনাতে আমাদের 33 কোর মজুত করা আছে। এই 33 কোর কিন্তু সকাল থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। মোদিজি ল্যান্ড করেছেন, এরা অ্যাক্টিভ হয়ে গেছে, ভীষণ দৌড়দৌড়ি হচ্ছে এবং মিসাইল ফিসাইল সব মানে ঝাড়া পোঁচা চলছে। এবং 3টে ক্যান্টনমেন্টে প্রথম মারবে। যদি মানে মিলিটারি অ্যাকশন যদি সেই দিকে যায়, যদি আরো বাংলাদেশের ছেলেরা যদি বদমাইশি করে, মানে এদের তো বুদ্ধিশুদ্ধি একটু কম আছে, যতদূর মনে হয় এরা বুদ্ধিশুদ্ধি খুব কম, এরা জানে না কোথায় থামতে হয়। তো যদি আবার করে তাহলে কিন্তু একটা খুব বাজে দিকে যাবে। এবং আমি এইখানে একটু আমি যুক্ত বলছি না ভগবান করুক, আমি বলছি না ভগবান করুক, আমি এখানে একটু আবার অ্যাড একটা করছি। দ্বিতীয় গাজা হোক, আর একটা দ্বিতীয় গাজা হোক, কেউ কিন্তু চায় না। আপনি কিছু বলতে যুদ্ধ শুরু চাইছিলেন, করা যায়, যুদ্ধ শেষ শুরু করা সরাসরি যায়, মিষ্টি। যুদ্ধ হ্যাঁ, শেষ করা কিন্তু খুব কঠিন এবং কেউ বলতে পারে না যুদ্ধের পরিণাম কি হবে। তবে এই যুদ্ধের পরিণাম কিন্তু খুব একটা ভালো হবে না যদি হয়। বাংলাদেশ যদি এখনো বুঝতে পারে, এখনো যদি নিজেকে সামলায়, তাহলে পরে ঠিক আছে। ডক্টর ইউনূস যিনি আছেন, তিনি নোবেল লরিয়েট আমি তো মানি না, তিনি অর্থনীতির কিছু বোঝেন না। তিনি যেটুকু বোঝেন সেটা হচ্ছে সুদের ব্যবসা খুব ভালো বোঝেন। এবং উনি যে পুরো 2 নম্বর, এটা বহুদিন আগে থেকে আমি জানি। তাই আমি অবাক হয়েছিলাম মানে সাংবাদিকতার জগতে ঢুকে, যখন ওনার পুরো ব্যাকগ্রাউন্ড জানলাম, যে এক একটা লোককে প্রায় 24 থেকে 26% কম্পাউন্ডিং ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হয়, এবং না পারলে বাড়ির গরু ছাগল নিয়ে চলে যায়, এবং আহ, মাথার ছাদের যে টিনটা আছে সেটাও নিয়ে চলে যায়। এই রুরাল ব্যাংকিং, এই স্মল ব্যাংকিং এর আমাদের দেশে কিন্তু কেউ করার সুযোগ দেবে না। এবং উনি খুব উনি যে ওনাকে একটা শেষ সুযোগ। আর কিছু উপায় বের করেছেন, আপনি জানেন কি না, যে তার কাছে গ্রামীণ ব্যাংকের আসলে যে ডোনেশন গুলো আসে সেগুলো রিসিভ করার জন্য উনি ওনার নিজের ব্যক্তিগত কিছু কোম্পানি করেছেন, ইউনুস অমুক কোম্পানি, ইউনুস তমুক হ্যাঁ হ্যাঁ কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, সেই সব অনেক জায়গাগুলোতে সেল আসলে কোম্পানি আছে। সেই, হ্যাঁ, সেই ডোনেশনস গুলো যায় যেন উনি আসলে কর ফাঁকি দিতে পারেন। তো উনি কর ফাঁকি দেওয়ার হুম। মাস্টার। এই বিষয়ে আমরা, এটার জন্য ইকোনমিস্ট ভালো হওয়া দরকার কিনা এটা আপনি আসলে আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন এই বিষয়ে। 84টা আমি বোধহয় সেল কোম্পানি আছে, 84 টোটাল সেল কোম্পানি, 84, যেখানে বেনামি সম্পদগুলো, টাকাগুলো ডিপ স্টেট থেকে যে টাকাগুলো আসতো, সে টাকাগুলোও কিন্তু এইখানে ঢুকতো। এবং এই টাকা থেকেই কিন্তু হিলারি ক্লিন্টনের ওখানে টাকাটা গেছিল, 500 মিলিয়ন। রুমাপা, দাদা আপনার কাছে আবার আমরা ফিরবো। দাদা যে কথাটা বলছিলেন যে বাংলাদেশের এই ছেলেরা যদি আসলে এখনো না থামে, এরা জানে না যে কখন থামতে হবে। আমি দাদার সঙ্গে এখানে একটু যুক্ত করে বলতে চাই, আমার অভিজ্ঞতা অনুযায়ী যা আমরা দেখছি বাংলাদেশের মানুষ হিসাবে, তারা জানে না কখন থামতে হবে, তার থেকেও আমার কাছে যেন মনে হয় যে তারা আর আসলে কিছু জানে না, এটাই যেন তারা করতে চাইছে। না, আমি তার একটু অ্যাড করি, শুধু ছেলেরা না, দীপান্বিতা, আপনি কি প্রফেসর ইউনূসের মুখ থেকে এরকম কোনো কথা শোনেননি? 5ই আগস্টের পরপর 6, 7, 8 এরকম হবে, তারপর তাদের অ্যাডভাইজারদের মুখে শোনেননি? বা যারা সমন্বয়ক ছিলেন তাদের মুখ থেকে শোনেননি? বা তাদের ফেসবুক পোস্ট দেখেননি? তারা চিকেন নেক খেয়ে ফেলবে, 7 সিস্টার দখল করে ফেলবে, এবং সাবেক আর্মি অফিসার সিনিয়র তারা না যাত্রা করলো, কলকাতা দখল করতে কয় ঘন্টা লাগবে হিসাব করে আমাদেরকে জি, জানালেন না? জি, তো হ্যাঁ, জি, জি, এক এক 24 ঘন্টা। যুদ্ধের উস্কানি কে দিয়েছে? কারা দিয়েছে? কারা যুদ্ধ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে? মানে বাংলাদেশের এখন এরা তো চাইছেই যে বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি হোক, বাংলাদেশের যুদ্ধ হোক। তাহলে এই সব কথা কোনো দায়িত্বশীল পজিশনে থেকে কেউ বলতে পারে? এবং তারা কি এটা নিয়ে কোনো, হ্যাঁ, সরকারিভাবে কি কোনো আমাদেরকে বিবৃতি দিয়েছে, জানিয়েছে যে এটার সঙ্গে তারা একমত নন, এরকম কিছু? যে আমাদের একদমই সরকার নয়।
এটা তার নিজস্ব মতামত। আমরা তো অনেক সময় বলি না যে আমরা একটা প্রতিবাদ দেই, কোনো কিছু দেয়নি কিন্তু। সো মানে হ্যাঁ, এবং আপনারা দেখছি না, আমরা পরশু তো দেখলাম মনে হয় যে জামাত শিবিরের অফিসে, মগবাজার অফিসে পাকিস্তান হাই কমিশনার গিয়েছেন, রাইট? তার অফিসারদের নিয়ে সেখানে তারা আলোচনা করছেন। তো পুরনো বন্ধু, বিশ্বস্ত বন্ধু। তো বাংলাদেশ কোন পথে হাঁটছে আমরা তো জানি। তো যুদ্ধের প্রশ্ন বা যুদ্ধের প্রসঙ্গ আসলে বাংলাদেশের এই দায়িত্বশীল যারা বাংলাদেশকে আসলে, এদের টার্গেট কিন্তু আওয়ামী লীগ না। যদি ভেবে থাকেন আওয়ামী লীগ তাহলে ভুল। এরা তো ৭১-এ পরাজিত হয়েছে। সেই পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি সেই তাবেদার, তারাই কিন্তু এখন রাষ্ট্রকে শোষণ করছে। সো তারা সেই মানে পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য মানে কোমর বেঁধে নেমেছে ডক্টর ইউনূসকে সামনে রেখে। যদি আপনি বলেন যে তাদের টার্গেট আসলে আওয়ামী লীগ না, এটা বাংলাদেশ তাদের টার্গেট। কিন্তু আমরা একটি অপারেশন ডেভিল হান্ট নামক একটি অপারেশন দেখতে পেয়েছি, যেখানে আসলে সর্বোচ্চভাবে একদিনের মধ্যে বোধহয় ২২০০ আওয়ামী লীগ রুট লেভেলের কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে কাউকে আহত করা হয়েছে। শুধু তাহলে আওয়ামী লীগ কর্মী কেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি তার একটি বিবৃতিতে, একটি ইন্টারভিউতে বলেছেন যে এরা যেরকম মানে বিগত সরকারের কথা বলেছেন, যদিও আসলে সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ এখনো আসলে বর্তমান ক্ষমতাধর সরকার, যদি আমরা আসলে সংবিধান মানি বাংলাদেশে সেই সেই অর্থ থেকে, এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, উনি বলেছেন যে প্রশাসনের মধ্যে, সচিবালয়ের মধ্যে যেমন এরা রয়েছে, ঠিক তেমনি এরা জেলায় জেলায় রয়েছে। তোমরা কি করছো? এখান থেকে না হয় তাদেরকে সরানো গেল, তোমরা করছোটা কি? মানে যেন জেলায় জেলায় দেশের আনাচে কোনাচে যত আওয়ামী লীগ আছে, উনি সরাসরি বলেননি, কিন্তু এটা যেন একটা ইঙ্গিত ছিল এই অপারেশন ডেভিল হান্টের সময়টাতে আমরা একই সময় ওনার এই ইন্টারভিউটা দেখতে পাই। এটা আসলে কি ইঙ্গিত ছিল বলে তরুণদা আপনি যদি আমাদেরকে একটু বলতেন। শুনতে পাচ্ছেন আমাকে বলছেন? আমাকে বলছেন? দাদা? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম। আর আর একবার প্রশ্নটা করবেন, কারণ আমার নেট মানে মাঝে গন্ডগোল হচ্ছে না, সমস্যা আমি হচ্ছিল। আপনার ঠিক কথাটা আছে ভালো দাদা, শুনতে আপনার পাইনি। কাছ থেকে আমরা প্রশ্নটা আর একবার শুনবো। আপা, আপনি তো শুনেছেন প্রশ্নটা, সেক্ষেত্রে আপনার কাছে আসলে কি মনে হয় যদি আপনি বলতেন। মানে আমরা কিন্তু দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে ডাকাত দল আক্রমণ করলো। সেই ডাকাত দল আক্রমণ করার ফলে তারা স্থানীয় যারা ছিলেন, যাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে তারা সহ স্থানীয়রা এটা প্রতিহত করলো। ওকে, এরপরে সমন্বয়কদের কয়েকজন সরকারের সঙ্গে দেখা করলেন এবং তারপরে অপারেশন ডেভিল হান্ট নামে আমরা একটা তাদের কার্যক্রম শুরু করতে দেখেছি। প্রথম হচ্ছে, আপনি কি যে ডেভিল শব্দটা, কেউ যখন অপরাধ প্রমাণিত না হয় আপনি কি ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলতে পারেন? আপনি অনুমান করে একজনকে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি অনুমান করছেন। এরপরে প্রমাণ হওয়ার পরে, কোর্টে প্রমাণ হওয়ার পরে আমরা ডিক্লেয়ার করতে পারি যে সে আসলে অপরাধী কি না। কারণ ডেভিল শব্দটা তারা একটা ব্যাখ্যা দিয়েছে, যারা সন্ত্রাসের সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত। তাহলে যে ডাকাতি করলো সে ডেভিল নয়, রাইট? যে ডাকাতের হাত থেকে নিজেকে সেভ করলো সে হচ্ছে ডেভিল। আপনি যদি জাতিসংঘের আপনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেখেন, আপনি যদি আমাদের বাংলাদেশ সংবিধানে দেখেন, উভয় দিকে কিন্তু এটা পরিপন্থী। আপনি কাউকে এভাবে বলতে পারেন না। এবং এই অপারেশন ডেভিল হান্টের নামে প্রথম 4 দিনে 5,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তা আপনি আগে আমাকে একটা প্রশ্ন করছিলেন, আমি তার সঙ্গে যুক্ত করছি যে আমি বলছি যে আসলে টার্গেট হচ্ছে বাংলাদেশ। তা আপনি বলেন তাহলে টার্গেট মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে কেন গ্রেফতার করছে? লীগের মানুষজনকে সবচেয়ে বেশি, আপনি এবং কি আওয়ামী লীগকে বাংলাদেশের সাথে আলাদা করতে পারবেন? এর কোনো সুযোগ নেই। আপনাকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা, বাংলাদেশ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং যে ওতপ্রোতভাবে জড়িত ছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, এবং মুক্তিযোদ্ধা হিসেবে শুধু নেতৃত্ব দিয়েছেন তারা, তারা সশস্ত্র যোদ্ধা ছিলেন। যার ফলে এই বাংলাদেশটাকে মানে আমি যতটা ওন করি, আমিও একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে, আমি যতটা ভালোবাসি, কারণ আমি তো জয়ী হয়েছি, যতটা আগলে আগলে রাখার চেষ্টা করি, তাদের কিন্তু অনুভূতিটা ঠিক উল্টো। যার ফলে যেটাকে আপনার মনে হচ্ছে যে আওয়ামী লীগকে টার্গেট করেছে, আচ্ছা যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে, ধরলাম যে হ্যাঁ আওয়ামী লীগের নেতা কর্মীকে টার্গেট করেছে, এরা এই মুহূর্তে বাংলাদেশের সাথে বা মানে আলাদা করে আমরা দেখছি,
আমাদের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সঙ্গে যেসব ঐতিহাসিক স্থাপনা যুক্ত ছিল, সেই নারায়ণগঞ্জের বায়তুল আমান 32 নম্বর তো সবাই বলছেন, আমি এই জন্য একটু কম বলছি, থেকে শুরু করে ভাস্কর্যগুলো, এগুলো কেন ভাঙা হলো? আচ্ছা, আপনি আজকে বললেন যে আপনাদের নাটক মঞ্চস্থ করতে দেওয়া হচ্ছে না। এই যে আমরা দেখেছিলাম যে উত্তরায় পহেলা বৈশাখের প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে যুক্ত। এটা তো আওয়ামী লীগ না। বাংলাদেশ বলতে যা কিছু, এরা ভাষার উপর আক্রমণ করবে কেন? আমাদের পতাকার উপর আক্রমণ করেনি, আমাদের জাতীয় সঙ্গীতের উপর আক্রমণ করেনি, এমনকি বাংলাদেশ রাষ্ট্রের নামটা পর্যন্ত বদলাতে চায়নি এই সরকারের লোকজন। বাংলাদেশ সরকার কি কোনো প্রতিবাদ করেছে? অবৈধ সরকার কোনো প্রতিবাদ করেছে? তার মানে কি তারা একমত? তারা অ্যাকচুয়ালি অ্যাসিড টেস্ট করেছে, দেখি পতাকাটা বদলানোর কথা বললে কি হয়, আচ্ছা দেখি জাতীয় সঙ্গীতটা বদলানোর কথা বললে কি হয়। আওয়ামী লীগ হচ্ছে যেহেতু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং মানে প্রো বাংলাদেশি সবাই এখানে যারা আছেন, দ্যাট ইজ ওয়াই প্রো বাংলাদেশ, দ্যাট ইজ ওয়াই এই দলের নেতাকর্মীকে টার্গেট করা হয়েছে। আপনি দেখেননি রুবিন ফারহানা যখন কথা বলছে বিএনপি নেত্রী, তখন কিন্তু তাকে টার্গেট করা হয়েছে, তাকেও কিন্তু অ্যাটাক করা হয়েছে, এবং তাকে নিয়ে আমরা অশালীন গালাগালি সবকিছু দেখলাম। তো যেই 71 নিয়ে কথা বলবে, বাংলাদেশের পক্ষে কথা বলবে, এই জঙ্গিরা, এই ডাকাত দল তাদেরকে আসলে অ্যাটাক করবে। সুন্দর একটি শব্দ বললেন আমাদের রুমা আপা, জঙ্গি দল। আমি আম, তরুণদার কাছে জানতে চাইবো যে আহ, আমি যে প্রশ্নটা আসলে তার কাছে প্রথম করেছিলাম, যে দিদি বলতে চাইছেন যে এটা আওয়ামী লীগ আসলে কিন্তু টার্গেট নয়, এটা বাংলাদেশ টার্গেট, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, যেহেতু এই শক্তিটা তার কথা থেকে যেটা বেরিয়ে আসলো যে এই শক্তিটা 1971 সালের পরাজিত শক্তি। এবং সকলেই জানে বাংলাদেশে 1971 সালে ভারতের একটি বিশেষ সহযোগিতা ছিল এই স্বাধীনতা অর্জনে। বিশেষ করে 13টি দিন পাকিস্তান আসলে একরকমের পরাজিত হতে বাধ্য হয়েছিল, কারণ তারা ভারত আমাদেরকে সশস্ত্র সহযোগিতা করেছে, এটা এটা সত্য। এখন আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে আপনি যেটা বললেন এই ছেলেরা যদি না থামে এবং এরা জানে না যে কোথায় থামতে হয়, তো ডেভিল হান্ট কিন্তু এখনো চলমান দাদা, এটা কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি যে এটা বন্ধ করা হয়েছে। এটা আবার যে কোনো সময় অ্যাক্টিভেট হতে পারে। আমি রুমাপার কথাটিকে নিয়েই বলতে চাইছি, তারপরও আসলে দেশবাসী দেখতে পাচ্ছে এ যেন আসলে মূলত ম্যাক্সিমাম যারা এখানে অ্যারেস্টেড হচ্ছে, যাদেরকে আহত করা হচ্ছে, মারা হচ্ছে, এরা সকলে আসলে আওয়ামী লীগ কর্মী, ম্যাক্সিমাম আওয়ামী লীগ কর্মী। তো এরা যদি আবার অ্যাক্টিভেট হয় বা এই জঙ্গিপনা বা, এবং তারা তো অফিসিয়ালি কোথাও সরি বলেননি, যেটা দিদি বললেন এত স্থাপনা ভাঙা হয়েছে, তারপরে একটি করে ছোটখাটো বিবৃতি আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে এরকম করাটা ঠিক হচ্ছে না, কিন্তু থামে ভাঙার না। পরে তারা ভাঙার কিন্তু পর ঘোষণা যে দিয়ে ভাঙে, তারা কিন্তু এমন না যে হুট করে ভেঙে ফেলেছে। তারা বলছে আমরা 32 ভাঙবো, 32 অভিমুখে আসলে যাত্রা। হ্যাঁ হ্যাঁ, মানে উনি ভাবেন কি যে মানে সবাই বাংলাদেশের সবাই উনি মূর্খ বানিয়ে রেখে রেখে শোষণ করছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, সবাই এরকম মূর্খ, মানে কেউ কিছুই বোঝে না। উনি ভাঙা টাকার পরে বলেন যে আহা এটা তো ঠিক হলো না বাচ্চা, ব্যাপারটা এরকম। ডেভিল হান্ট যদি চলমান থাকে এবং এই ধরনের আম, মানে সহিংস বিষয় যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে আসলে ভারত বিষয়টিকে কিভাবে দেখবে এবং কি হতে পারে দাদা, আপনার যদি একটু বিচার বিবেচনা এই বিষয়ে বলতেন। এটা তো জানে না কোথায় থামতে হয়, এখন আপনি দিদি বললেন, অথবা আমার কাছে এখন যেটা দাদা দিদিভাইয়ের সঙ্গে আপনি, দাদা আরেকটা জিনিস অ্যাড করি, দাদা আপনি জানেন কিনা সম্প্রতি দুটো থানাও কিন্তু আক্রান্ত হয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারির ভেতরে। একটা হচ্ছে উত্তরার পশ্চিম থানা, আর একটা হচ্ছে মানিকগঞ্জের একটা থানা, রাইট? সো মানে, এবং আমরা দেখছি ছেলেরা ঢুকছে, থানার পুলিশ অফিসারদের মারছে, সবাইকে মারছে, একে কলার ধরছে, ওকে কিছু বলছে না, এবং এর কোনো প্রতিকার নাই। ডেভিল হচ্ছে যারা নিরীহ আক্রান্ত হচ্ছে তারাই ডেভিল। মানে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, এটা তো বোঝাই যাচ্ছে যে এই রাষ্ট্রটাকে ব্যর্থ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে অন্য কোনো একটা দেশের চক্রান্তে আমাদের এই চক্রান্তকারীরা। পরিষ্কার আপনার যুদ্ধ ঘোষণা করেছে আপনার ভারত। কথার আপনার কথার সূত্র ধরেই আমি বলি যে এখন যে মানে এই যে হামলা হানাহানি যেটা হচ্ছে না, এটা হিন্দু মুসলমান বলে কিছু নয়। 71 সালের পক্ষে একটা, 71 সালের স্বাধীনতার বিপক্ষে একটা। এই বিপক্ষের যে শক্তিটা আছে তারা হচ্ছে এখন শক্তিশালী। সেই বিপক্ষের শক্তিটা এখন খুব স্ট্রংলি
দাপাদাপি শক্তিশালী কথাটা করছে। আমি মানলাম না দাদা, আমি দ্বিমত পোষণ করছি, এই ওই প্রসঙ্গে আমি পরে বলবো। যাই হোক, এখন এখন যতটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কত লোক লুকিয়ে আছে। আমি তো দেখছি প্রচুর লোক ওদের সমর্থক, প্রচুর লোক। আমার তো প্রথমে মনে হয়েছিল গান 0.1%। পাওয়ারের জোরে শক্তিশালী। গান যদি নিউট্রাল থাকে এখন তাহলে দেখেন কে শক্তিশালী। এখন এরা এই যে মারপিট দাঙ্গা হাঙ্গামা এইগুলো, আপনাদের দেশে অপারেশন ডেভিল হান্ট হলো নাকি এ হান্ট হলো, হুইচ হান্ট হলো, এ নিয়ে ভারতবর্ষ এ নিয়ে খুব একটা মাথা ঘামাবে না, যতক্ষণ না ভারতবর্ষের সভ্রানিটির উপরে যে আঘাতটা আসছে। কিন্তু এখন বাড়তে বাড়তে জিনিসটা এমন জায়গায় পৌঁছে গেছে। 71 সালে কি হয়েছিল? 71 সালে যুদ্ধটা শুরু হয়েছিল ডিসেম্বরে, কিন্তু 70 সাল থেকে যে অপারেশন সার্চলাইট যে শুরু হয়েছিল, তার আগে থেকে 70 সালের সময় থেকে, তখন থেকে কিন্তু মাস কিলিংটা শুরু হয়েছে, ম্যাসাকারটা শুরু হয়েছে। এখন একটা কার্নেজ যাতে বলা যায় না, একটা কার্নেজ, গণহত্যা, সেই কার্নেজটা কিন্তু এইভাবে ধীরে 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 গিয়ে আপনার মানে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছালো যে তখন দলে দলে বাংলাদেশের থেকে মানুষ ভারতবর্ষে আশ্রয় নিয়ে দৌড়ালো। এইভাবে প্রায় 1.5 কোটি মানুষ চলে এলো। এইরকম যদি একটা ধীরে ধীরে অবস্থার সৃষ্টি হয়, মাঝে মাঝেই দেখতাম বর্ডারের দিকে সমস্ত ভিড় হয়ে যাচ্ছে, বর্ডার গুলোতে ভিড় হচ্ছে। এখন ধরুন এই যে বাচ্চা, এই শিশু, তারপর নারী, এদেরকে যদি এগিয়ে দিয়ে হঠাৎ বর্ডারের দিকে এগিয়ে আসে, তাহলে যতই বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, আর যতই আপনার এনএসজি হোক, যতই কমান্ডো হোক, আপনার কি ওই নিরস্ত্র মানুষের উপর গুলি চালাবে? চালাবে না। তো এইখানে একটা ভারতের একটা বড় সমস্যা আছে, যে এইটাকে শুরুতে মারতে হবে। কারণ এর একটা 71 আমরা বরদাস্ত করতে পারবো না। কারণ এবারে যে ঢলটা আসবে তার মধ্যে অর্ধেক হচ্ছে গিয়ে, যেগুলো আসবে সেগুলো হচ্ছে বদমাইশ, সমস্ত ওর মধ্যে দিয়ে ঢুকে আসবে। ফলে ওইটা ভারতবর্ষ অ্যাফোর্ড করতে পারবে না। তাই শুরুতেই ভারতবর্ষ ঠিক করছে, এবারে শুরুতেই ঘা মেরে এদেরকে সমূলে বিনাশ করো, এদের পালাবার কোনো পথ নেই। আমি এটা আপনাদের আজকে, আমি বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ দিকে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার বিনাশ দেখতে পাচ্ছি। আগামী, শুনতে পাওয়া যাচ্ছে না আপনার কথা? সেই বিনাশ করবার প্রক্রিয়া কি রকম হতে পারে বলে আপনার মনে হয়? আপনি দেখুন, বলছেন যে প্রথমে মিলিটারি অ্যাকশন হবে না। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে স্কুইজিং। আকাশপথ বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল, বিদ্যুৎ বন্ধ করে দিল, সমগ্র বিশ্ব থেকে কেটে দিল, যেটা পাকিস্তানকে করেছে। দিয়ে যখন মানুষের পেটে হাত পড়ে যাবে না, মানুষ তখন দেখবেন রাস্তায় নেমে গিয়ে, আগামী 15-20 দিনের মধ্যে দেখবেন এই ডেভেলপমেন্টটা হবে। রাস্তায় নেমে মানুষ তখন ওই ইউনূসের জামা কাপড় রাস্তার উপরে ছিঁড়ে ফেলবে, এবং তখন তার অন্তর্বাসের সাইজ কিন্তু ওইরকম ভাবে দেখানো হবে। এটা খুব শিগগিরই হতে চলেছে। পেরেছি। আর আম, যদি এই বদমাইশিতে যদি আরো যদি চাগার দেয়, এই আজকে শুনলাম নাকি সেনাবাহিনী, নাকি প্রাক্তন সেনাবাহিনী নাকি তারা নাকি একটা রাজনৈতিক দল করছে। এরা তো মূর্খের স্বর্গে বাস করে আমার মনে হয়। নইলে প্রাক্তন সেনাবাহিনীর যারা অফিসার তারা বলে 3 দিনে কলকাতা দখল করে নেবো। ভারতবর্ষ সম্পর্কে আইডিয়া আছে? ভারতে এসে কলকাতায় নিউ মার্কেটে ওখানে হোটেলে উঠলাম, উঠে আমি নিউ মার্কেট ঘুরলাম, ধর্মতলা চত্বর ঘুরলাম, আমার ভারতবর্ষ দেখা কমপ্লিট হয়ে গেল। ভারতবর্ষে প্রতি 100 কিলোমিটার অন্তর অন্তর খাদ্যাভ্যাস বদলায়, ল্যাঙ্গুয়েজ বদলায়, সংস্কার বদলায়, সংস্কৃতি বদলায়। ভারতবর্ষ হচ্ছে এতটাই বিশাল। আপনি যদি কাশ্মীর থেকে কন্যাকুমারীকে যদি ট্রেনে মানে যেতে শুরু করেন সুপার ফাস্ট এক্সপ্রেসে, তাহলেও 3.5 দিন লাগবে। এটা হচ্ছে ভারতবর্ষ। আর আমি বরাবরই একটা কথা যেটা বলেছিলাম সেটাই এখন খুব চালু হয়ে গেছে, বাজারে দেখছি খুব চলছে, সেটা হচ্ছে ভারতবর্ষ
বাংলাদেশ হচ্ছে ভারতবর্ষের পেটের মধ্যে এখন একটা ক্যান্সার হয়ে গেছে। এখন আমার দেহে যদি একটা ক্যান্সার বাসা বাঁধে, তাহলে কি আমি সেটাকে পুষবো না অপারেট করব? অবশ্যই অপারেট করব। তাহলে এই অপারেশনটা যেটা অপেক্ষা করছিলেন মোদিজি, যে আমেরিকা কি বলে, কারণ পাপটা আমেরিকার, পাপটা আমেরিকা করেছে। এই পাপের দায় আমেরিকা কতটা নেবে? এই যে ট্রাম্প বসে পরশু দিনকে বললেন, এই ডিপ স্টেটের ব্যাপারে আমি সেরকম কিছু জানি না, আমার আইডিয়া নেই। আপনার কি মনে হয় ট্রাম্প বলবে হ্যাঁ ডিপ স্টেট করেছে? তাহলে আরো 10টা প্রশ্ন ধেয়ে আসবে, আর তার নিজের দেশের বদনাম হোক সে কখনো চাইবে না। ওই জন্য বলছে খুব স্টেটসম্যানের মতো উত্তর দিয়েছে। আমি জানি না, ফলে আর দ্বিতীয় প্রশ্নের কোনো মানে সুযোগ নেই। কিন্তু সবাই জানে, ট্রাম্প ট্রাম্প সব থেকে ভালো জানে, কারণ ট্রাম্পই কিন্তু মাইকেল বেন্সকে এগিয়ে দিয়েছিল ইলন মাস্কের বন্ধুকে, যে একদম পুরো খোলাখুলি সমস্ত ফাঁস করে দিয়েছে। সে ভিডিও আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডিপ স্টেট কাজ করেছে, কিভাবে ইউনুসকে বসিয়েছে, 2019 থেকে কিভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, কিভাবে সেন্ট মার্টিনকে দখল করার চেষ্টা করা হয়েছে, হাসিনাকে সরানোর প্ল্যানটা কিভাবে এক্সিকিউশন হয়েছে, কিভাবে জামাতকে দিয়ে আঘাতটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা কি ট্রাম্প জানে না? সবই জানে। শুধু মোদিজি চাইছিলেন যে ট্রাম্প এই পাপের দায় কতটা ঘাড়ে নেবে, কতটা নেবে না। আর মোদি যাওয়ার অনেক আগে বলেছিলাম এই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে না, কারণ তার পক্ষে সম্ভব নয়। 7 ফিট নিয়ে এসে এখানে তার পক্ষে যুদ্ধ করার সম্ভাবনা, তার থেকে ভালো হচ্ছে ভারতের হাতে ছেড়ে দাও। তাহলে একদিকে ভারত আমার যদি বন্ধু থাকে, তাহলে পরে হবে কি আমি চীনকে আমি সাহায্য করতে পারবো। এখানে তো আবার ভৌগোলিক খেলাও রয়েছে না। আন্তর্জাতিক কূটনীতি তো 20 বছর আগের চিন্তা করে হয়। আজকে যেটা আমি করছি সেটা 20 বছর আগে ঠিক হয়েছিল, বা আজকে যে আমি ভাবছি সেটা 20 বছর আগের কথা ভেবে আমি ভাবছি। তার মানে চীন অনেক আগেই বুঝেছে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে পরে আমার অবস্থা খারাপ হবে। এই যে ট্যারিফ ট্যারিফ করে এত লাফালাফি হচ্ছে, স্যাংশনস, আমার হ্যাঁ। ঘাড়ে তো ট্যারিফ, হ্যাঁ আমার ঘাড়ে তো ট্যারিফ চাওয়া হবে। তাহলে পরে কি আমার বাঁচতে হলে আমাকে তাহলে একটা বিকল্প বাজার খুঁজতে হবে। আর বিকল্প বাজার কোথায়? বিকল্প বাজার হচ্ছে 140 কোটির দেশ ভারত। ফলে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা ছাড়া আমাদের কিন্তু চীনের সঙ্গে আর কোনো সমস্যা নেই। না আমরা চীনের ব্যাপারে নাক বলে, না চীন আমাদের ব্যাপারে নাক বলে। সীমান্ত সমস্যা ঝটপট মিটিয়ে ফেললো। কিছু বাণিজ্যিক চীনকে আমরা চুক্তিও তো বিশ্বাস করি হয়েছে না। আসলে আমেরিকার সাথে। হ্যাঁ বাণিজ্যিক চুক্তি হয়েছে, GAI। বাণিজ্যিক চুক্তি হয়েছে। এক- একটু একটু করে না, না একটু একটু করে সুতো ছাড়া হবে। এবার প্রথমে বললো মানস সরোবর ছেড়ে দাও, মানস সরোবর ছেড়ে দিয়েছে। এবার বলবে তিব্বত আমাদের হাতে দাও, তাহলে আর একটা সেক্টর খুলে দেবো। এরকম আস্তে আস্তে মানে দর কষাকষির মাধ্যমে হবে আর কি। আর চায়নার হাতে এখন টাকা নেই, চায়নার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। ওদের যে আবাসন ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রি পুরো বসে গেছে, ওদের ব্যবসাপাতি বন্ধ, একেবারে ব্যান্ড বেজে গেছে চায়নার। ফলে এই মুহূর্তে চায়না কিন্তু খুব দুর্বল, সেটা ট্রাম্প খুব ভালো করে জানে। আর চায়নাকে মারতে গেলে ভারতবর্ষকে দরকার, ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী দেশ দরকার। সুতরাং ভারতকে বন্ধু করতে গেলে ভারতের সমস্যা আগে মেটাতে হবে, যেটা হচ্ছে ক্যান্সার হয়ে রয়েছে। ভারত নিজের মতো করে করুক, আমি এক চোখ বুজে বসে থাকবো, যা যা দরকার হবে আমি এখান থেকে নীরবে জুগিয়ে যাব। বাংলাদেশকে আমার কে সাহায্য করবে? একটু বলতে চাচ্ছি, রাব্বি ভাই, আমাদের কি দর্শকের কাছ থেকে কোনো প্রশ্ন আছে? যেহেতু আমরা লাইভের একদম শেষ পর্যায়ের দিকে প্রায় চলে এসেছি, যদি দর্শকদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে আমাদের অতিথিদের জন্য সেই প্রশ্ন করতে পারি। আছে কি রাব্বি ভাই? ওদের কাছ থেকে কি কোনো প্রশ্ন রয়েছে? একজন জানিয়েছে সবাইকে সালাম ও শুভেচ্ছা রইলো। ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনারা চাইলে আমাদের সুদি ইউনুস হটাও বাঁচাও দেশ। আহ, আচ্ছা। PCS জয় বলেছেন আওয়ামী লীগের মৌলবাদী নেতাদের মাধ্যমে
মৌলবাদ মুক্ত দেশ গড়া কি সম্ভব? আরিফা রুমা আপা, আপনি এটার উত্তর যদি দিতে পারেন। আওয়ামী লীগে এরকম কোন নেতা থাকে তাহলে মানে আমার আসলে এরকম মনে হচ্ছে না যে আওয়ামী লীগে মৌলবাদী বলতে কেউ আছে। আর আওয়ামী লীগ তো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পরিচালিত হয়। তবে যদি মনে হয় যে যদি দলের ভিতরে ঘাপটি মেরে থাকে, কারণ আজকে যারা সরকারে আছে সমন্বয়ক তাদের অনেকেই দেখলাম যে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। এরকম লুকিয়ে থাকাটা অস্বাভাবিক অসম্ভব কিছু না, কারণ ওরা তো আসলে এর কাঁধে চড়ে ওর সাথে বসে মানে পরগাছার মতো করেই পুষ্ট হয়েছে, রাইট? সো আমাদের আরো সচেতন হতে হবে। এরকম মনে হলে তাকে বের করে দিতে হবে। এবং না, নিজেদের আওয়ামী লীগের ভেতরে যদি মৌলবাদী থাকে তাহলে আপনি কেমন করে একটা নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র আপনি গঠন করবেন, তাই না? সে তো কিছু প্রভাব ফেলবে। আসলে আমরা যদি সলিমুল্লাহ আর ফরহাদ মজার মৌলবাদের থিঙ্ক ট্যাঙ্ক এই বিষয়ে, সলিমুল্লাহ আর ফরহাদ মজার মৌলবাদের থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ দাদা বলুন, দাদা বলুন, এখানে আমার একটা ছোট বক্তব্য আছে। বলুন। হাসিনার আমলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হিন্দু নির্যাতন একেবারে হয়নি, এটা কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। প্রচুর হিন্দু নির্যাতন হয়েছে এবং প্রচুর তাদের হিন্দুদের জমি টমি দখল হয়েছে, এটা কিন্তু আমরা জানি। ফলে একেবারে যে মানে পুরো মানে অসাম্প্রদায়িক বলবো না আওয়ামী লীগ। আওয়ামী লীগে যেমন 2 নম্বরই নেতা প্রচুর আছে, যারা নিজের আখের গুছিয়েছেন, তাদের জন্য আজকে দলের এই সাধারণ কর্মীগুলোর এই অবস্থা, ঘরবাড়ি ছেড়ে বাইরে আছে। তেমনি প্রচুর হিন্দু নির্যাতিত হয়েছেন, তাদের ঘরবাড়ি গিয়েছে, সেটাও কিন্তু একই সঙ্গে মানতে হবে। সেটা শেখ হাসিনা জানতেন, জেনে বুঝে উনি চোখ বন্ধ করে বসেছিলেন। ওনার অনেক দোষ রয়েছে, আর ওনার সব থেকে যেটা বড় দোষ সেটা হচ্ছে উনি কারোর কথা শোনেন না। ওনাকে বারবার কিন্তু ভারতের পক্ষ থেকে মেসেজটা দেওয়া হয়েছিল, এই যে ছাত্র রাজনীতি যেটা চলছে এটা কিন্তু বিস্ফোরা, আপনি এটাকে সমূলে সমাধান করার চেষ্টা করুন। ওনার কিন্তু ভেতরে একটা এমন কনফিডেন্স ছিল যে তৈরি হয়ে গেছিল, মানে উনি একটা স্বপ্নের জগতে থাকতেন। এই সমস্ত এই কাদের ফাদের এই সমস্ত লোকজন, হ্যাঁ, হাসান মাহমুদের মতো লোকজন, এরা সব ওই সাধারণ মানুষকে দূরে ঠেলে দিয়ে ওনার কাছে একটা একটা অন্যরকম ছবি একটা ওনার কাছে উপস্থিত করতো। আর তার মাধ্যমে উনি ভাবতেন যে আমার স্বপ্নের একেবারে জগতে আমি পুরো অবস্থান করছি। আসলে কিন্তু উনি বাস্তব থেকে অনেক দূরে ছিলেন, দাদা, সেটা এখন উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি আপনার নেত্রীকে নিয়ে বলা প্রথম বক্তব্যে। পরেরটা নিয়ে আমি কিছু বলবো না। একটা হচ্ছে যে উনার মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয়ভাবে যেমন জমি দখল, বাড়ি দখল, এগুলো কিন্তু মানে আমি যতদূর জানি, আমি বাংলাদেশেই তো ছিলাম, হিন্দু বলে কারো জমি দখল করেছে তা কিন্তু নয়। আমরা যেটা করি, যে মনে করে যে সবল, এই ধরনের ঘটনা যে আওয়ামী লীগের সময় ঘটেনি তা কিন্তু নয়, ঘটেছে। সে দু বলে জমি দখল করে, এটা মুসলমান এটা দখল করেছে। সেটা হচ্ছে মানে মন্দিরের জমি দখল করে নিয়েছে, আমাকে ডকুমেন্ট আছে। 1 বিঘে ভুঁইয়ে কবিতাটির আমার মতো। কাছে কিন্তু আমি বলি উনার কানে যাবে। মানে আপনি যদি সরকারি চাকরিগুলোর দিকে দেখেন, যে এখন যদি পার্থক্য করেন তাহলে বুঝবেন যে বিগত সরকারের সময় ধর্ম দেখে কাউকে, শুধু হিন্দু না অন্য কোনো ধর্ম দেখে কাউকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বা কাউকে বঞ্চিত করা হয়েছে, এরকমটা মনে হয় না সত্য, দাদা। আমার 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 কিন্তু বক্তব্যটা আপনি বুঝতে পারেননি। আমি বলেছি যে আওয়ামী লীগের মধ্যে যারা পুরোপুরি একেবারে অসাম্প্রদায়িক লোকজন ভর্তি ছিল তা কিন্তু নয়। না না, আওয়ামী লীগের কিছু এখানে আমি একমত। নেতা কর্মী যারা এই ঘটনাগুলো চোখের সামনে আসতে দিতেন না শেখ হাসিনার, এইটা যদি বলেন, শেখ এটার সাথে আমি হাসিনাকে আড়াল একমত। করে রেখে দিয়েছিলেন। ওনাকে আমি হিন্দু ব্যক্তিগতভাবে হিন্দুর যতটা চিনি, মন্দির
মন্দিরের জমি, আমার কাছে ডকুমেন্ট আছে, মন্দিরের জমি দখল করে নিয়েছে, মানে বিঘের পর বিঘে। না, আপনি কিন্তু পরে যেটা আওয়ামী লীগ বললেন এটা নেত্রী, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে উনাকে আমি যতটুকুন চিনি, উনি না না, ধর্মচর্চা করেন উনি উনি ব্যক্তিগতভাবে, কিন্তু উনি সেটাকে সে দোষ আমি ওনাকে দেব না, সে ব্যক্তিগতভাবে দোষ রাখেন। আমি ওনাকে দেব না। উনি ভীষণ রকমের অসাম্প্রদায়িক একজন মানুষ। হ্যাঁ, সে দোষ আমি ওনাকে দেব না। এটা কিন্তু আপনি ঠিক ওনার বলেছেন। দোষ হচ্ছে একটা, ওনার দোষ একটাই, সেটা হচ্ছে উনি তৃণমূল যে কর্মী ছিল না, যারা আসলে আওয়ামী লীগটা করে, তাদের আজকে থেকে যেটা ওনার আমরা দেখছি দূরত্বটা অনেক বেড়ে গেছিল। হ্যাঁ, একদম। এটা হচ্ছে কোভিড এর ভেতরে আসলে হয়েছিল। কোভিড একটা অন্যতম কারণ। এই কোভিড এর ২ বছর উনাকে আলাদা করে রেখে এটা আসলে আপনি যাদের নাম বললেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা মনে হয় না এটার জন্য দায়ী। আমার যেটা মনে হচ্ছে যে কোভিড থেকে উনাকে সেফ রাখার জন্য উনি তখন আসলে আমলা পরিবেষ্টিত ছিলেন। যার ফলে ওই গ্যাপ থেকে আসলে গ্যাপটা, মানে মেইন গ্যাপটা তৈরি হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতাম দীপান্বিতা, আপনি যদি একটু মনে করতে পারেন, যে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোকাল লিডারদের সাথে কথা বলতেন, রাইট? আমার একটু মনে আছে যে আমার জেলা যখন কথা বলছিলেন, তখন আমাদের যিনি প্রেসিডেন্ট উনি অনেক বয়স্ক, তো বলছেন এই উনি কেন আসছেন এই কোভিড এর ভেতরে, উনি কেন এর মধ্যে আসছেন, এরকম। তো যেটা হয়েছে যে আমাদের দলে আমরা দেখেছি যে, আমি নাম বলবো না, যে একটা জেলায় জামাত শিবিরের এতজনকে আওয়ামী লীগে জয়েন করানো হয়েছে। এটা আমি ভুলবো না। এই ধরনের ভুলের খেসারিত তো আমরা আজকে দিচ্ছি, নাহলে এরা ঠিক। জামাত, এরা কি করে আজকে রাষ্ট্রের দখল নিতে পারে? আপনি যতই বলতে যদি বলি কেউ চেয়েছেন যে একটা আসলে হ্যাঁ, তরুণদা, অস্ত্রের মাধ্যমে, কেউ আমি একটা যেটা গান একটা পাওয়ার, তো গান পাওয়ারটার, ওই গান পাওয়ার যে ওরা খেয়ে ফেললো আস্তে আস্তে, ঘুণে ধরলো, গান পাওয়ারের ভিতরে দিয়ে এত জঙ্গি জামাতরা দখল করে ফেললো, সেটাই আমাদের চোখে পড়লো না কেন? অবশ্যই আমাদের দায় আছে, সে দায় স্বীকার করতে হবে। আপনাকে আমি কেউ করতে একটা চাই যে প্রশ্ন আপনি করেছেন, কেউ তরুণদা বলে একটা। একটু আমাদেরকে প্রশ্নটা যদি দেখাতেন। তরুণদার জন্য একটি নির্দিষ্ট প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটা দেখাতে তরুণ দাদার কাছে প্রশ্ন: বাংলাদেশে কি সামরিক অস্ত্র ক্যাপ করবে ভারত আর আমেরিকা? এক করবে বলতে? বলতে কি বুঝিয়েছিলেন আমাদের প্রিয় দর্শক বশক বণিক বলেছেন, তরুণ দাদার কাছে প্রশ্ন, বাংলাদেশে কি ক্যাপচার, আমার মনে হয় ক্যাপচার করবে লিখতে যাচ্ছে। ক্যাপ করবে ক্যাপচার, ভারত আর আমেরিকা, বা হয়তো ক্যাপ একটা, হ্যাঁ বোধহয় এরকম কিছু। মনে হয় ক্যাপচার। ক্যাপচার উনি বলছেন। হ্যাঁ, দেখুন, এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া খুব মুশকিল এখন। ওই যে বললাম, একটা জিনিস শুরু হয়, কিন্তু শেষ কোথায় গিয়ে হবে, তার কি পরিণতি হবে, তার মানে শেষ অবস্থা বলা খুব মুশকিল। সেটা অস্ত্র ক্যাপ করা তো কোনো এ তো আর পাড়ার মস্তান নয় যে অস্ত্র গায়েব করে দিলাম আমি। যদি যায় তো সব, মানে মানে ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। আমি চাই না আর একটা গাজা হোক, আর একটা বাংলাদেশ, আর একটা গাজা হোক, আমি চাই না, কোনো ভারতবাসী চায় না। এই 6 মাসের মধ্যে একটা সম্পর্ক যে এই লেভেলে নেমে আসতে পারে, এটা একমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক না দেখলে বোঝা যেত না। এটা হয়ে একটা দিক ভালো হয়েছে ভারতের পক্ষে, ভারত চিরকাল ওই চীন আর পাকিস্তান নিয়ে কিন্তু বসছিল, বাংলাদেশের দিকে নজরই দেয়নি, কারণ ওখানে শেখ হাসিনা রয়েছেন, উনি দেখে নিচ্ছেন। কিন্তু এখানে যে বীজ যে এরম ভাবে বিষবৃক্ষ হয়ে গেছে, রক্তবীজের বংশধররা সমস্ত ছেয়ে গেছে, সেটা কিন্তু ভারতবর্ষ বুঝতে পারেনি। এবার এটা বুঝেছে, এটা খুব ভালো হয়েছে। আর শেখ হাসিনা একদিন তো জেতেনি। মানুষ তো চিরজীবী নন। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই জিনিস ঘটতই, তার জীবিত অবস্থায় হয়েছে, এটাতে ভারত খুব মানে খুশি হয়েছে। যার জন্য মানে সাবধান হয়ে গেছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ ঠিক করেছে যে এবার তাকে শিখিয়ে পড়িয়ে এবং ভালো করে বুঝিয়ে টুজিয়ে তবেই ভেতরে পাঠানো হবে। তার আগে পুরো একদম তুলসী গাবার ঢুকুক, ঢুকে পুরো টেবিল পরিষ্কার করুক, ওই আপনার ওয়াকারুজ্জামানের ক্লাস নিক, নিয়ে সব ঠিকঠাক করুক, তারপরে তো ভারত ঢুকবে। আর তার আগে যদি বেশি বাঁদরামি করে,
তারপরে ভারত যা করার সেটা করবে, সেখানে বাংলাদেশের লোকের কপালে দুঃখ আছে, এভাবে আমরা ভারত কিছু আর আসলে দেখবে না। আমরা কিছু আসলে আশার বাণীও শুনতে চাই, কারণ দিন শেষে আসলে সাধারণ জনমানুষ, তৃণমূলের মানুষেরই আসলে কষ্ট এবং হাহাকার। যারা সবসময় অর্থনৈতিকভাবে বুর্জোয়া কিংবা উচ্চ শ্রেণীর, তাদের আসলে এগুলোতে খুব বেশি আঁচ পড়ে এখন পর্যন্ত হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও অর্থনীতির আসলে যেহেতু আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট বাংলাদেশে প্রায় 71% মতন কমে এসেছে, হয়তো সেই দিকেও আসলে আস্তে আস্তে আগাতে পারে। ওই যাদের কথা আমি বলছি একেবারে উচ্চ শ্রেণী, তাদেরও আসলে উনুনে, রান্নাঘরের উনুনে হয়তো আস্তে আস্তে গ্যাসের লাইনের তাপ কমে আসতে পারে। সেটা আমি বলতে চাইছি আর কি। আপা, আপনার কাছে একজন তানভীর হায়দার বলেছেন আজকে ইউনূস সাহেব ভারতকে কটাক্ষ করে যে ইঙ্গিতপূর্ণ কথা বলেন, এই ব্যাপারে আপনাদের বিশ্লেষণ কি? কি যদি ইঙ্গিত? ওটা জানতে হ্যাঁ, চাচ্ছি, আসলে আমি যেহেতু আমেরিকায়, তো একদম যখন বাংলাদেশে আপনারা কথা বলেন তখন তো আমি ঘুমিয়ে থাকি। তো আমার যদি কথাটা এখন কি জানতাম, তো ওই যে আমি জানা আসলে ওনার প্রিভিয়াস কথাগুলো তো আমি জানি, ওনার প্রিভিয়াস কথাগুলো তো জানি, তাই না, যে উনি এর আগে কি বলেছেন। উনি তো ভারতকে দেখে নিয়ে আর হুমকি টুমকি দিয়েছেন। আমি যেটা বললাম যে বাংলাদেশের যুদ্ধাবস্থা ওনারা অলরেডি মানে চাচ্ছেন যে কেন ভারত এখনো যুদ্ধ শুরু করছে না, এরকম একটা হুম। ইঙ্গিত, এরকম কথোপকথন আমরা রেগুলার দায়িত্বশীল মহল থেকে শুনতে পাচ্ছি, তাই না? তো ওরকমই হয়তো কিছু একটা বলেছেন। মানে এখন এটাই যে আসলে ঠিক যুদ্ধ না, এটাকে যুদ্ধ যদি বলেন যে ভারত যুদ্ধ করবে বাংলাদেশে, হয়তোবা তরুণদা আহ, ক্ষুব্ধ হয়ে এরকম বলছেন। সম্ভব বলে আমার এটা হচ্ছে মনে যে না, বাংলাদেশে আমি তো বলছি ওটা জঙ্গিদেরকে, ওটা ওটা হচ্ছে বাংলাদেশের জঙ্গিদেরকে কখনো আমরা চায় না। 71-এ যেমন একসঙ্গে কাজ করেছিলাম না, 71-এ কি, 71-এ বাংলাদেশ আওয়ামী লীগ বা সাধারণ জনগণ, দেশপ্রেমিক জনগণ, ভারত আমাদের সহযোগিতা করেছে। 19শে মার্চ থেকে কিন্তু শুরু হয়েছিল প্রতিরোধ যুদ্ধ, এই গাজীপুর থেকে যার বাড়িতে হামলা করা হলো। 7ই মার্চের ভাষণের পরে মোটামুটি ক্লিয়ার, এবং তারপরে যে যুদ্ধটা করলো, অবশ্যই ভারত আমাদের পাশে না থাকলে আমরা জানি না যে আসলে আমাদের এই দেশ স্বাধীন হতে কতদিন লাগতো, বিজয় অর্জন করতে। তো তখন যেটা হয়েছে, প্রয়োজন হলে এখনো সেটাই হবে। বাংলাদেশে অলরেডি যুদ্ধ অবস্থায় চলছে, এটা কোনো স্বাভাবিক অবস্থা না। তখন আমরা আশা করছি যে ভারত আমাদের সেই বন্ধুর মতো পাশে থাকবেন, এবং আমরা আসলে দেখতেও পাচ্ছি সেরকম একটা ইঙ্গিত যে আমরা বাংলাদেশটাকে আমাকে উদ্ধার করব। আমাকে বাংলাদেশের সঙ্গে আমাকে যুদ্ধ হবে না, বাংলাদেশকে উদ্ধার করব। উদ্ধারের জন্য যা করতে হয় তাই আমাকে করতে হবে। আমাকে আমাকে মিস ইন্টারপ্রেট করা হলো। আমি কি বলেছি? আমি বলেছি যুদ্ধ কোনো বিকল্প শেষ। এ না দাদা, আমি মিস ভারত ইন্টারপ্রেট যুদ্ধ করিনি, অন্য করতে কেউ চায় যেন না, না করে সেই ভারত জন্য আমি ব্যাখ্যা স্কুইজিং দিলাম। করবে। হুম 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 হুম। হ্যাঁ, ভারত স্কুইজিং করবে। আমি প্রথমে যেটা বলেছি, আকাশপথ বন্ধ করবে, রাইট, রাইট। অর্থনৈতিক রাস্তাগুলো মানে বন্ধ করবে। বাংলাদেশকে উদ্ধার করে বলে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে আসলে, হ্যাঁ, বাংলাদেশকে জঙ্গিদের হাত উদ্ধার থেকে। করতে গেলে, হ্যাঁ, উদ্ধার করতে গেলে তাহলে পরে ভারতকে পেটে মারতে হবে। যেটা আম জনতা, যেটা ভুক্তভোগী হোক, ভারত সেটা চায় না। আজকে একটা 3 বছরের শিশুকে একটা 70 বছরের বৃদ্ধ, তার কি দোষ আপনি বলুন তো? এই গোটা ঘটনাচক্রের মধ্যে তার কোনো অবদান রয়েছে? সে দিনের ভাতটুকু পাবে না। ভারতবর্ষ এটা ভাবে মানবিকতার সঙ্গে। এই যে বলে না, আমাকে মাঝে মাঝে কমেন্ট করে করে আমায় বিরক্ত করে দেয়, কেন ভারতবর্ষ এখনো চাল পাঠাচ্ছে, ডাল পাঠাচ্ছে, তেল পাঠাচ্ছে। আমি বলি যে এগুলো হচ্ছে ওই মানুষগুলোর কথা ভেবে যারা দিন শেষে এখনো পর্যন্ত তাদের রোজগার নেই, অন্তত কিছু রোজগার করে অন্তত চাল ডালটা কিনে খেতে পারবে। আজ যদি ভারতবর্ষ বন্ধ করে দেয়, পাকিস্তানের মার্কেটের অবস্থা তো আপনারা জানেন ভালো করে, যে পাকিস্তানের বাজার দর কি আর পাকিস্তানের কি অবস্থা। তার উপর আবার স্যাংশন পড়ে গেছে পাকিস্তানে। তো পাকিস্তান এখন কি করবে? ওই চায়না থেকে অস্ত্র কিনে বড়জোর অস্ত্র পাঠাতে পারে, দুদিন বাদে ওই টাকাও শেষ হয়ে যাবে, পাকিস্তানও টাকা পাবে না, বাংলাদেশও টাকা পাবে না, কোথাও থেকে টাকা পাবে না। তার মধ্যে যদি খাবারটা না পায়, তাহলে বাংলাদেশের মানুষের হালটা কি হবে? এটা হচ্ছে এখন ভারতকে তোমরা বাধ্য হয়ে সেই রাস্তা দেবে। ওই যে আপন মার সৎ মার হ্যাঁ, একটা ইয়ে ছিল না, একটা গল্প ছিল যে একটা বাচ্চাকে দাবি করা হচ্ছিল আমার বাচ্চা, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা সেরকম। আমি টক শো নিয়ে দেখি নাও, তো মাঝে মাঝে, একজন কেটো না, বলছিলেন, নিয়ে নাও। হ্যাঁ, একজন বলছিলেন যে ভারতে চিকিৎসা করতে যেতে পারিনি তো কি সমস্যা হয়েছে, থাইল্যান্ডে যাব, চায়না যাব, চায়না থেকে প্রোডাক্ট আনবো। মানে মাথায় এইটুকু নাই
যে আমার থাইল্যান্ডে, ভারতে যেমন যে কোনো মানুষ বাসে করে ভারতে চলে যায়, ট্রেনে করে ভারতে চলে যায়, চিকিৎসা নিয়ে চলে আসে, যে আপনার বা যে মালপত্র যে ক্যারিং কস্টটা কত পড়বে, বা থাইল্যান্ডে যে চায়না যে আসলে চিকিৎসা করার মতন সামর্থ্য সবার আছে কিনা, মানে এইটারও মানে জিজ্ঞাসা করেছে বেশ যা ইচ্ছে হোক। এবং আমরা কওমি তারপর এটা কি ভুল সিদ্ধান্ত ছিল না? ভুল সিদ্ধান্ত ছিল না। আচ্ছা হ্যাঁ, আমি একদম এটা ভুল সিদ্ধান্ত ছিল, একদম আচ্ছা ভুল সিদ্ধান্ত ছিল। আচ্ছা আমি বলবো যে আমি আমি যেটা বলছি যে এই যে আমাদের যারা কওমি শিক্ষা নিচ্ছেন, এটা বিশাল বিপুল জনগোষ্ঠী, তো তাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ সরকার যেটা করতে চেয়েছিল যে তাদের সঙ্গে আসলে তারা কি পড়ছে তাদের সিলেবাসটা জানা, আস্তে আস্তে তাদেরকে কিছুটা একীভূত করার চেষ্টা করা, এই কারণে আসলে কওমিদেরকে এই ডিগ্রিটাকে স্বীকৃতি দেয়া। তো এখানে আমি বলবো যে মানে কেন কওমি শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে পাঠানো হয় বাংলাদেশে, এটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে খাবার, ফ্রি ফুড পায়। এটা তখন আমি একাধিকবার টকশোতে বলেছি যে যদি ওনারা এই ফ্রি ফুডের ব্যবস্থা করতে পারে, তাহলে আমাদের সরকার কেন পারে না? যে এই যে আপনি কিন্তু কওমি শিক্ষা গ্রহণ করছে কারা এবং কেন, এইটা বরং বের করে সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারলে মনে হয় ভালো হতো। কারণ যারা ইহলৌকিক ডিগ্রি নিতে চায়, ইহলৌকিক কাজ করতে চায়, তার মানে কি তাদের তো আগ্রহ আছে। আপনার কওমি শিক্ষাটা কিন্তু মানে একেবারেই শুধুমাত্র কোরআন হাদিস পরলৌকিক ইয়ের জন্য, মানে লাইফের জন্য। তো আমি বলবো যে ঠিক ভুল নয়, হয়তোবা আরেকটু কৌশলটা পরিবর্তন করতে পারতেন। বলতে চেয়েছেন যে এটা একেবারেই ভুল সিদ্ধান্ত, আপনার মতামত? এটা তরুণদা বলছেন। আমি আমি এই কারণে বলবো ভুল সিদ্ধান্ত, যে বাংলাদেশে মানুষ খুব ভালো করে জানেন যে মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় এবং মাদ্রাসা শিক্ষাতে কতটা শিক্ষিত যারা বলে পৃথিবী ফ্ল্যাট, তারা যদি এখন যে যারা এই প্রথাগত শিক্ষার মাধ্যমে আসছে, তারা কতটা কষ্ট করলে, কতটা পড়াশুনো করলে তারা যে লেভেলে গিয়ে পাশ করতে পারছেন, আর মাদ্রাসার ছাত্রটা এসে তার থেকে বেশি নম্বর, তার যা শিক্ষার ব্যবস্থা তার থেকে বেশি নম্বর দেখা গেল যে যে 60 পেয়েছে, মানে হুম, প্রথাগত শিক্ষায় যে 60 পেয়েছে, সে চান্স না পেয়ে সেই নাম্বার 80 দেখি সে চান্স পেয়ে গেল। এই একদম। করে হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়টা পুরো 12টা বেজে গেল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো জামাতিতে ভরে গেছে। তাই এই ব্যাপারে আমি যদি কওমি জননীকে যদি দোষ দিই, তাহলে আমি বলবো আমি খুব একটা ভুল করি। কারণ আমি কওমিদের আসার বলছি সুযোগ আপনাকে, নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 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 বলছি আপনাকে, বাংলাদেশে আমার কোনো আত্মীয় স্বজন থাকে না, বাংলাদেশে আমার কোনো বন্ধু বান্ধব নেই, বাংলাদেশে আমার কোনো জমি জমাও নেই। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাবার মুখে আমি শুনতাম যে ওই শেখ মুজিবুরের আত্মবলিদান, তার সংঘর্ষের গল্প, এবং এই শেখ হাসিনা আমার মায়ের থেকে 2-3 বছরের ছোট, আর ওনারও সংঘর্ষটা আমি দেখেছি, এবং বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসাটাও আমি নিজের মানে করেছি, অনুধাবন করেছি, মানে শুনে শুনে অনুধাবন করেছি। ফলে তার এই যে লড়াই করার যে মানসিকতা, ফাইট ব্যাক, প্রতিবার হচ্ছে ফাইট ব্যাক, এই মানসিকতা থেকে আমি কিন্তু ওনার মানে ফ্যান হয়ে যাই। ফলে সেই মানুষটাকে যখন হেনস্থা হয়ে চলে আসতে হয়, তখন এইখানে লাগে। আমায় কেউ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এখানে এসে বকার জন্য। আমি দেশের ভিডিও বানালে পরে আমার ভিউজ অনেক বেশি হতো, লাখে লাখে ভিউজ হতো। আজকে ইউনিশ সরকারের লোকজন চাবিকাঠি মেরে আমার 2.5 লাখ ভিউজকে নামিয়ে 50,000 করে দিয়েছে। তাতে কি আমি তো টাকা রোজগারের জন্য এখানে আসিনি যে আমার ভিউজ কমে যাচ্ছে বলে আমি উন্নত চলে গেলাম। আমার একটা নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। ওই নির্দিষ্ট লক্ষ্যটা হচ্ছে গিয়ে ওনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো। ওই লক্ষ্য যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো, এবং আমি জানি আমার লক্ষ্য পূরণ হবে, এই মার্চের মধ্যেই হবে। এটা আমি বহু আগে থেকে বলে আসছি, 5ই আগস্টের পর থেকে, আজও বলে যাচ্ছি 26শে মার্চের আগে হবে।
সেটা দেখুন, আস্তে আস্তে লোকে এখন স্বীকার করে নেয় যে আপনি যা বলেছিলেন এখন বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে। আগে বলতো আপনি উন্নত প্রজাতির গাঁজা খাচ্ছেন, বলতো আপনি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাচ্ছেন, আপনার মধ্যে ভুলভাল বলা লোক কেন এখানে আসে, গুল মারার জায়গা পান না, এসব প্রচুর কমেন্ট আসতো। এখন সেগুলো সব পরিবর্তিত হয়ে গেছে। তারা আমাকে কমেন্টে লেখে আপনি ঠিক বলেছিলেন, আমরা ক্ষমা চাইছি, আপনি আগে ঠিক বলেছিলেন। এবং এখনো আমি বলছি, আমি বিশ্বাস করি মার্চ মাসের মধ্যে উনি আবার ফিরে যাবেন। তো লাইভটি শেষ করার আগে বলতামই যে দাদা আপনি শেষ মুহূর্তে যদি কোনো পজিটিভ কিছু বলতেন, আপনি সেটা অলরেডি বলেই দিলেন। প্রো ম্যাক্স 71 লিখেছেন, আমাদের বাংলাদেশ আমাদেরই থাকবে, এই বাংলাদেশে কখনো জঙ্গিদের হবে না, আর এজন্যই কাজ করছি প্রতিনিয়ত নানা দেশের নানা প্রান্তরে, যুদ্ধ অনিবার্য, বিজয় সন্নিকটে। প্রো ম্যাক্স 71, আপনাকে ধন্যবাদ। দাদা যেহেতু তার বক্তব্যটা বলে ফেলেন, আমরা লাইভটি এখন শেষ করব। অলরেডি আমাদের সময়ের বেশ কিছুটা ঊর্ধ্বে আমরা লাইভ চালিয়ে যাচ্ছি, কারণ আলোচনাটা এত সুন্দর হচ্ছিল। নিশ্চয়ই আমরা আবারও কখনো আপনাদেরকে নিয়ে আসবো। আরিফা রহমান রুমা, লাইভটি শেষ করবার আগ মুহূর্তে দাদা যেমন একটি পজিটিভ আশা দিলেন, নিশ্চয়ই বাংলাদেশে এই মুহূর্তে যারা, আমি বলবো কি, সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে, তো তারা নিশ্চয়ই আজকে রাতে একটু একটু নিশ্চিন্তে, একটু শান্তিতে একটা স্বপ্ন নিয়ে হয়তো ঘুমাতে পারবে। আপনি কি কিছু বলতে চান কিনা হ্যাঁ, লাইভ শেষ? দীপান্বিতা, মানে অনেকেই না ভুল বুঝে, এরা যেহেতু প্রচুর অপপ্রচার করেছিল, অনেকে বুঝতেই পারেননি যে এটা ডিপ স্টেটের একটা পরিকল্পনার অংশ ছিল 5ই আগস্ট। তো দেখবেন যে আহ, অনেক অসাম্প্রদায়িক মানুষ, অনেক শিল্পী, সাহিত্যিক, তারা কিন্তু আহ, আমাদের আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বা এই ইউনূস সরকারের পক্ষে আসলে বা এই জঙ্গিদের পক্ষেই না বুঝেই তখন জুলাই আগস্টে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং তারা দেখবেন যে এখন নিজ নিজ জায়গা থেকে, আমরা কিন্তু কারোর কাছে যাচ্ছিও না, নিজ নিজ জায়গা থেকে বুঝতে পেরেছেন এবং তারা সেখান থেকে সরে এসেছেন, সরি হচ্ছেন, এবং অনেকে এখন ফাইট করতে শুরু করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আশার দিক। মানুষ, বাংলাদেশের মানুষকে না খুব বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না, বাংলাদেশের কেন, কাউকে আসলে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। মানুষ এখন বুঝতে পারছে যে তারা একটি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন। এই বাংলাদেশ আমাদের 30 লক্ষ শহীদের আত্মদানের ফসল, আমরা নিশ্চয়ই একে ব্যর্থ হতে দেব না। ধন্যবাদ আপনাকে আরিফা রহমান রুমা। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে লাইভটি দেখলেন, আপনারা যারা নিয়মিত আমাদের লাইভটি দেখেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। 5ই আগস্টের পরে ধীরে ধীরে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আজকের দিন পর্যন্ত এটি সুস্পষ্ট যে বাংলাদেশে এটি একটি জঙ্গি জঙ্গি হামলা হয়েছে। 1971-এর সার্বভৌমত্বের পক্ষের শক্তির বিরুদ্ধ শক্তি বাংলাদেশে যেন মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। আর এই সমস্তকে সামনে তুলে আনবার জন্যে যারা আসলে সেই সময় থেকে বিশেষভাবে কাজ করেছেন, তাদেরই একজনের মধ্যে তরুণ ঘোষ দাদা, আরিফা রহমান রুমা আপা আজকে আমাদের সঙ্গে ছিলেন। আপনারা তাদের কথার মধ্যে দিয়েও সুস্পষ্টভাবে অনেক ইঙ্গিত পেয়েছেন, এবং আমি বলবো আশার বাণীও পেয়েছেন। আর তার সঙ্গে আমি একটু সংযুক্ত করতে চাই, বাংলাদেশের জনতা সবচেয়ে বড় শক্তি, সম্মিলিত জনশক্তি একটি বড় শক্তি। অ্যারেস্ট করে 2000 মানুষকে রাখা যেতে পারে, 1000 মানুষকে রাখা যেতে পারে, 5 লাখ, 10 লাখ, 1 কোটি মানুষকে কখনো আসলে জেলখানায় বন্দি করে রাখা যায় না। সুতরাং সম্মিলিত জনশক্তি, আপনারা যদি আসলে সোচ্চার হন, সচেতন হন, তাহলে আসলে এই জঙ্গিবাদ এবং এখন যে হামলা মামলা আমরা যা কিছু দেখছি, এটা আমাদের দিক থেকে নাগরিক হিসেবে যে দায়িত্ব, সেটা রুখে দেয়া সম্ভব বলে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ এটা আওয়ামী লীগের দায়িত্ব নয়। দেশকে ভালোবাসবার জন্য আওয়ামী লীগ হবার প্রয়োজন নেই, একটি দেশের নাগরিক, সচেতন নাগরিক হওয়াই যথেষ্ট। আর এই জন্য আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন, কেননা বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, আপনাদের কথা বলে। তাই আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তরুণদা অসংখ্য ধন্যবাদ, আরিফা রহমান রুমা আপা অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখি যে আমরা আবার শীঘ্রই আপনাদেরকে নিয়ে আরেকটি লাইভে সংযুক্ত হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।